আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের বিগত বছরের একটা সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল। এখানে আমরা যদি দেখি প্রথমে ক নাম্বার, যেটা উদ্দীপকের সাথে রিলেটেড না। এখানে বলা হচ্ছে যে tan 7x = cot 8x হলে x এর মান নির্ণয় করো। তো দেখো tan 7x = cot 8x হলে x এর মান নির্ণয় করো। তো প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম। এটা খুবই সহজ, একটা সূত্র জানলেই হয়েছে। সেটা কি? সেই সূত্রটা হচ্ছে যে cot x = tan 90 ডিগ্রি মাইনাস x। cot x এর সূত্র কি? tan 90 ডিগ্রি মাইনাস x। আবার tan x সমান cot 90 ডিগ্রি মাইনাস x, sin x সমান cos 90 ডিগ্রি মাইনাস x। ওই সূত্রগুলো যদি তুমি জানো তাহলে এই ম্যাথগুলো করতে পারবা। সো cot x সমান হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস x। তাহলে cot x এর জায়গায় যদি আমি cot 8x লিখি তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 8x হবে। x এর ক্ষেত্রে x হবে, 8x এর ক্ষেত্রে 8x হবে। সো cot 8x সমান tan 90 ডিগ্রি মাইনাস 8x। সো cot 8x কে আমি এখন লিখব tan 90 ডিগ্রি মাইনাস 8x। এখন দেখো উভয় পক্ষে এখন tan আছে, এই tan আর এই tan কাটাকাটি করে দিতে পারি। তাহলে এই পাশে থাকে শুধু 7x, এই পাশে থাকবে 90 ডিগ্রি মাইনাস 8x। এখন মাইনাস 8x কে বাম পাশে আনলে সেটা প্লাস হয়ে যাবে, আর ওই পাশে 90 ডিগ্রি থাকবে। এখন 7x আর 8x যোগ করলে হবে 15x, আর ওই পাশে আছে 90। x সমান কি হবে? 15 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 90কে 15 দিয়ে ভাগ করলে হবে 6। তার মানে x এর মান 6। আমাদের কাছে কিন্তু x এর মানে জানতে চেয়েছে। সো আমাদের ক নাম্বার প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল। খ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমাদের দৃশ্যকল্প 2 এটা পড়তে হবে। এখানে বলা হচ্ছে m = sec থিটা আর n হচ্ছে tan থিটা। তো এখন আমরা এটা যদি সমাধান করতে যাই তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে mn সমান 2√3 হলে থিটা কত। তো এই m আর n এটার মান আমাদের দৃশ্যকল্প 2 এ দেওয়া আছে। তো চলো আমরা দৃশ্যকল্প 2 থেকে m আর n এর মানটা বসায় নেই। সো খ নাম্বার প্রশ্ন দেখো, খ নাম্বার প্রশ্ন আমরা প্রথমে লিখলাম যে m = sec থিটা, n = tan থিটা, প্রশ্নে যেটা ছিল। এবার আমরা আমাদের প্রশ্ন মতে আমাদের খ নাম্বার প্রশ্নে যেটা ছিল যে mn = 2√3। এখন এখান থেকে আমাদের থিটাটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা m এর মান বসাবো, তারপর আমরা n এর মান বসাবো। এরপর 2√3 এর জায়গায় 2√3 থাকবে। এবার আমরা উভয় পক্ষে স্কয়ার করে দিব, বর্গ করে দিব। সো এখানে যদি এটার উপরে যদি আমি স্কয়ার করি তাহলে সেকের উপর স্কয়ার হলে সেক স্কয়ার থিটা, tan এর উপর স্কয়ার হলে tan স্কয়ার থিটা। আর 2√3 এটার উপরে উভয় পক্ষে স্কয়ার, এটার উপরে যদি আমি স্কয়ার করে দেই তাহলে 2√3 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে 12 হয়। তার মানে সাইড নোট দিয়ে দিলাম বর্গ করে। তো উভয় পক্ষে আমরা বর্গ করে ফেললাম। এখন আমরা সেক স্কয়ার থিটার সূত্র অ্যাপ্লাই করব। কিভাবে? সেক স্কয়ার থিটার সূত্র আমরা জানি 1 + tan স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা সমান কি? 1 + tan স্কয়ার থিটা। আর tan স্কয়ার থিটার জায়গায় tan স্কয়ার থিটাই থাকবে, ডান পাশে 12। এবার এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি tan স্কয়ার থিটাটা কিন্তু গুণ আকারে আছে। কার সাথে? এই দুইটার সাথে। মানে ব্র্যাকেটের পরে আছে, মানে এটা এই দুইটার সাথে গুণ আকারে আছে। সো tan স্কয়ার থিটার সাথে যদি 1 গুণ করি তাহলে সেটা tan স্কয়ার থিটাই হবে। আর tan স্কয়ার থিটার সাথে যদি এই tan স্কয়ার থিটা গুণ করি তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা হবে। কেন? কারণ দেখো ভাইয়া x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কি হয়? x টু দি পাওয়ার 4 হয়। তাহলে tan স্কয়ার আর tan স্কয়ার গুণ করলে কি হবে? tan টু দি পাওয়ার 4 হবে। ওকে, আর ডান পাশে যেটা আছে সেটাই থাকলো। এখন পরের লাইনে আমরা এই 12কে বাম পাশে নিয়ে আসবো, তাহলে সেটা +12 হয়ে যাবে -12। এখন আমরা সুন্দর মতো এটাকে মিডল টার্ম করে ফেলতে পারি। দেখো এখানে আছে 12। সো আমি 12 বানাইতে হবে আমাকে এখানে। সো আমি কত কত গুণ দিলে 12 হবে? 4 আর 3 গুণ করলে কিন্তু -12 হবে। +4 আর -3 গুণ করলে -12 হবে। ওকে, তাহলে এখানে আমাদের গুণ করলে 12 হয়ে যাচ্ছে। আবার +4 tan স্কয়ার থেকে -3 tan স্কয়ার থিটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু tan স্কয়ার থিটাই হচ্ছে। 4টা tan স্কয়ার থিটা থেকে 3টা tan স্কয়ার থিটা বাদ দিলে এই যে একটা থাকে। মানে এখানে উপরের লাইন আর নিচের লাইন ঠিকঠাক আছে, এটার জায়গায় এটা আছে। এটাকে আমরা এই দুইটা আকারে লিখতে পারি, আর -12 এর জায়গায় -12 আছে। মিডল টার্ম করলাম এখানে আমরা। এবার আসো আমরা এই জায়গায় এই প্রথম দুইটা থেকে কি কমন যায়? এখানে 4টা tan আছে, এখানে 2টা tan আছে। tan স্কয়ার থিটা মানে 2টা আছে। তাহলে এখন 4টা 2টা, তাহলে কমন নেওয়া যাবে কয়টা? 2টা। সো আমি 2টা tan স্কয়ার থিটা কমন নিলাম। 4টা tan স্কয়ার থেকে 2টা tan স্কয়ার থিটা কমন নিলে আরো 2টা থাকবে। ওকে ফাইন। এখানে 4 tan স্কয়ার থিটা থেকে তুমি 2টা আছে, 2টাই কমন নিয়ে ফেলছো, তাহলে থাকবে কি? শুধু 4টা থাকবে। এই যে শুধু 4টা থাকবে। আর tan স্কয়ার থিটা পুরোটাই তো তুমি কমন নিয়ে ফেলছো। তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে কি? tan স্কয়ার থিটা +4। এবার আসো এখান থেকে যদি আমরা কমন নেওয়ার চেষ্টা করি, এই জায়গা থেকে আমরা -3 কমন নিব। নর্মালি মিডল টার্মের ক্ষেত্রে তুমি দেখবা লাস্টের দুইটার মধ্যে প্রথমটার আগে যদি মাইনাস থাকে তখন আমরা মাইনাস সহ কমন নেই। তাহলে এখানে আমরা -3 কমন নিতে পারবো, কারণ
12 এর মধ্যেও 3 কিন্তু কমন যায়, 12-র কাছেও কিন্তু 3 কমন যায়। আমরা 3 কমন নিব, কিন্তু 10 কমন নিতে পারবো না, কারণ 10 এখানে আছে এখানে নেই, তাই আমরা -3 কমন নিব। ওকে, -3 কমন নিলাম। -3 কমন নিলে কি হবে, এই -3 tan স্কয়ার থিটা এটা হয়ে যাবে শুধু tan স্কয়ার থিটা। কেন, দেখো মাইনাস কমন নিলে সবসময় মনে রাখবা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। সেটা ছিল -3 tan স্কয়ার থিটা, দেখো এখন এই tan এর আগে কিন্তু আর মাইনাস নাই, কোনো চিহ্ন নাই, মানে এটা প্লাস হয়ে গেছে। এবার 3 tan স্কয়ার থিটা থেকে 3 কমন গেলে শুধু tan স্কয়ার থিটা থাকবে। আবার -12 থেকে যেহেতু তুমি -3 কমন নিচ্ছ, এই মাইনাস কমন নিচ্ছ, এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, দেখছো প্লাস হয়ে গেছে। আর 12 থেকে যদি 3 কমন নাও 4 হবে, কারণ 12-কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে 4 কমন ইকুয়াল 0। তাহলে এখন আবার আমরা কমন নেব। আমরা অনেকে এটা বুঝি না যে এটা কিভাবে হয়, আমরা মনে করি ব্র্যাকেটে যেটা আছে সেটা একবার লিখতে হয় আর বাইরে যেটা আছে সেটা একবার লিখতে হয়। এইভাবে আমিও বলি অনেক সময় সহজে বোঝার জন্য, বাট অ্যাকচুয়াল নিয়মটা আসলে কি? অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে যে এই যে দেখো এইখানে আর এইখানে এই দুটো জিনিস কিন্তু সেম। এই যে দেখো এটা হচ্ছে একটা রাশি আর এটা হচ্ছে আলাদা একটা রাশি, তো দুটোর মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা কি? ওই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে সেটা এই যে এটা দুটোর মধ্যেই আছে। তো এই জন্য আমি tan স্কয়ার থিটা প্লাস 4 এটা কমন নিয়ে ফেলবো। সেটা যদি কমন নিয়ে ফেলি তাহলে এই প্রথমটা থেকে tan স্কয়ার থিটা প্লাস 4 কমন চলে গেলে কি থাকে? tan স্কয়ার থিটা থাকে। আবার দ্বিতীয়টা থেকেও tan স্কয়ার থিটা প্লাস 4 কমন নিয়ে ফেলছি, তাহলে কি থাকে? -3 থাকে ইকুয়াল 0। এইভাবে আসলে এটা কাজ করে। ওকে, তাহলে এখন আমরা লিখবো হয় এইটা সমান 0, না হয় এইটা সমান 0। তো প্রথমে আমরা লিখলাম এই যে দেখো এইটা সমান হচ্ছে 0, ভালো কথা, এই যে দ্বিতীয়টা সমান 0 লিখলাম। এখন -3 ওই পাশে গেলে +3 হয়ে যাবে, tan এর উপর স্কয়ার আছে, স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, √3 হয়ে যাবে। tan থিটার জায়গায় tan থিটা আছে, √3 কে আমরা কি লিখতে পারি? tan 60 ডিগ্রি, কারণ tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এবার উভয় পক্ষ থেকে tan কাটা, থিটার মান 60 পেয়ে গেছে। এবার আমরা দ্বিতীয়বারও একটা থিটা বের করতে হবে, তাই না? আমরা এখান থেকেও থিটা বের করব। tan স্কয়ার থিটা প্লাস 4, এই যে দেখো tan স্কয়ার থিটা প্লাস 4 = 0। এখন +4 ওই পাশে গেলে কি হয়ে যাবে? -4 হয়ে যাবে। তার মানে tan স্কয়ার থিটা সমান -4, কিন্তু এটা সম্ভব না। কেন? দেখো কোনো কিছুর উপর যদি স্কয়ার হয় সেটার মান কখনো মাইনাস হতে পারে না, কখনোই মাইনাস হবে না। তুমি দেখো, আমি তোমাকে বলি, মনে করো আমি বললাম যদি 2 এর উপর স্কয়ার দাও তাহলে কি হবে? এটা 4 হবে। 4 কি একটা ধনাত্মক সংখ্যা? এখন যদি তুমি বলো যে ভাই আমি -2 এর উপর স্কয়ার দিব, তাও কিন্তু 4ই হবে। কেন? কারণ মাইনাসের উপর স্কয়ার দিলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে এখন বলো tan স্কয়ার থিটাটার মান কি মাইনাস হওয়া কখনো সম্ভব? tan এর উপর কিন্তু স্কয়ার আছে, তো এটার মান মাইনাস হওয়া সম্ভব নয়। তো সেই জন্যই আমরা বলবো যে এই যে মানটি গ্রহণযোগ্য নয়, কারণ কোনো রাশির বর্গ ঋণাত্মক হতে পারে না। তার মানে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কি? থিটা = 60 ডিগ্রি। শেষ। আমাদের সমাধান করতে বলছে, আমরা বের করে ফেললাম নির্ণয় সমাধান থিটা = 60 ডিগ্রি। তো এটা আরেকটা বিকল্প পদ্ধতি আমাদের এই ইজি ম্যাথ বইয়ের মধ্যে আছে, ওই বিকল্প পদ্ধতিটা তুমি দেখে নিতে পারো। এখন আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্নের মধ্যে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের বলা হচ্ছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করে। এই জন্য আমাদের দৃশ্যকল্প 1 পড়তে হবে। কি বলা আছে? একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে মানে হচ্ছে ভাঙা অংশটা দণ্ডায়মান। মনে করে এটা একটা খুঁটি, এই খুঁটিটা এমন ভাবে ভেঙে গেছে, মনে করে এই জায়গাটা, এই যে এই অংশটা এইভাবে ভেঙে পড়ে গেছে, এইভাবে এসে পড়ছে। তো এই যে এটা ভাঙা অংশটা এই দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন বলছে উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। এই যে এটা যে এই উপরের অংশটা যে ভেঙে এভাবে পড়লো, পড়ার পরে এই খুঁটিটার গোড়া থেকে এই 18 মিটার দূরে, এই খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে এসে এটা পড়ছে। এ দেখো এই খুঁটিটা ভেঙে কোথায়? এখানে এসে তো পড়ছে ভূমিতে। তো এটা বলতেছে খুঁটির গোড়া থেকে এই দূরত্বটা হচ্ছে 18। সেই যে বলতেছে যে খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরত্বে ভূমি স্পর্শ করে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন বলতেছে সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য আসলে কত? এই যে পুরা খুঁটিটা, এই পুরা খুঁটিটার দৈর্ঘ্যটা আসলে কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা এটা একটু নির্ণয় করার চেষ্টা করি। তো আমরা এখানে যদি খেয়াল করি, দেখো প্রথমে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রের সাহায্যে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো প্রথমে আমরা এখানে একটা খুঁটি ধরে নিলাম, খুঁটিটা হচ্ছে মনে করো এই এ থেকে বি পর্যন্ত। এই পুরা খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে এইচ, পুরা খুঁটিটার দৈর্ঘ্য কি? এইচ। এটাই আমাদের বের করতে হবে, এইচ এর মান, কারণ আমাদের প্রশ্নে বলছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, তার মানে আমাদের বের করতে হবে এইচ এর মান। দেখো এইচটা হচ্ছে পুরা খুঁটিটা, আমরা ধরে নিলাম এই বিটা হচ্ছে আমাদের কি? সম্পূর্ণ খুঁটি, যেটার মান হচ্ছে এইচ। এখন আমরা ধরে নিলাম যে খুঁটিটা যেহেতু এমনভাবে ভেঙে গেছে, এক জায়গায় যেহেতু ভেঙে গেছে, তা আমরা ধরে নিলাম যে এই যে এই ডি বিন্দুতে খুঁটিটা ভেঙে গেছে, ডি বিন্দুতে খুঁটিটা ভেঙে গেছে, অর্থাৎ ভূমি থেকে বি থেকে এক্স উচ্চতায়, বি থেকে কি এক্স মিটার উপরে, যে বি থেকে ডি পর্যন্ত, মানে দণ্ডায়মান আছে
এক্স এক্স অংশ এখনো বেঁচে আছে, এটা ভেঙে পড়ে নাই। তার মানে ভূমি থেকে বা খুঁটির এক্স উচ্চতায়, মানে বি থেকে এক্স উচ্চতায় খুঁটিটা ভেঙে পড়ে। এই যে দেখো খুঁটিটি এক্স উচ্চতায় ডি বিন্দুতে ভেঙে পড়ে। তো ভেঙে কি হয়েছে, এই যে দেখো এই এডিটা এখন ভেঙে কোথায় পড়লো, এই যে সিডি হয়ে গেল। এই এডিটা এইভাবে এসে ভেঙে এইভাবে হয়ে গেছে, এই যে সিডিটা হয়ে গেছে। মানে এই সিডি যে কথা, এই যে সিডিটা, এই সিডিটাই কিন্তু আসলে এডি। এডি আর সিডি কিন্তু একই কথা, কারণ এডিটা ভেঙেই তো সিডি হয়েছে। এখন বলছে ঠিক আছে সিডি হয়েছে, কিন্তু এটা যে ভেঙে গেল, এই ভেঙে এটা এই দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যে প্রশ্নে বলা ছিল এমনভাবে ভেঙে গেল যেটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, 30 ডিগ্রি কোণ, তার মানে এই কোণটা 30 ডিগ্রি কোণ। এখন আসো, এই যে এডি, এটার মান এখানে লেখা আছে এইচ মাইনাস এক্স। কিভাবে এইচ মাইনাস এক্স, এটা একটু প্রশ্নে আসে। দেখো এই পুরা খুঁটিটা হচ্ছে এইচ, পুরা খুঁটিটা কত, এইচ, পুরা খুঁটিটা এইচ। আর এই যে অংশটা এখনো ভাঙে নাই সেটা হচ্ছে এক্স, যে অংশটা এখনো ভাঙে নাই সেটা হচ্ছে এক্স। তাহলে বাকিটা কি হবে, এইচ মাইনাস এক্স। তোমাকে যদি আমি বলি একটা পুরা খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 100, এখন খুঁটিটা ভেঙে গেছে 60 মিটার উপরে, মনে করে এতটুকু হচ্ছে 60, তাহলে উপরের অংশ কত, যেটা ভেঙে পড়ে গেছে এই উপরের অংশ, এটা এই যে অংশটা ভেঙে ভাবে পড়ে গেছে, উপরের অংশটা কত হবে, তুমি বলবো 40। কেমনে বাইর করছো, পুরোটা 100, 100 থেকে এই 60 বাদ দিয়ে দিব, তাহলে কত থাকে 40। তার মানে এই 40টা তুমি পাইছো কেমনে, এই পুরাটার থেকে, পুরো 100 থেকে বাদ দিয়ে দিছো যেটা এখনো দণ্ডায়মান আছে সেটাকে তুমি বাদ দিয়ে দিছো। তাহলে এখানে তো সেম, পুরাটা কি এইচ, এই পুরো এইচ থেকে আমি বাদ দিয়ে দিব কাকে, যেটা এখনো দণ্ডায়মান আছে, দণ্ডায়মান আছে কি এক্স, এক্সটাকে আমি বাদ দিয়ে দিব, সো এইচ মাইনাস এক্স। আশা করি বুঝতে পেরেছো। তো এই জন্য এটার নাম হচ্ছে এইচ মাইনাস এক্স। এই এডি যেটা ভেঙে পড়ে গেছে সেটার মান হচ্ছে এইচ মাইনাস এক্স। তো এটা যদি এইচ মাইনাস এক্স হয়, এটাও কিন্তু এইচ মাইনাস এক্সই হবে, তাই না? এটাও তো এইচ মাইনাস এক্স, কারণ এটা ভেঙে তো এটা হয়েছে। ওকে, তো এখানে দেখো সেটাই বলতেছে যে এখানে যেহেতু বিডি হচ্ছে আমাদের এক্স মিটার, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই বিডি আর সিডি, বিডি আর এই যে সিডি, এই দুইটা হচ্ছে সমান। সিডি আর এডি, সরি, এই যে সিডি আর এডি হচ্ছে সমান। কেন? কারণ এই এডিটাই তো ভেঙে সিডি হয়েছে, সেই জন্য বলা হচ্ছে সিডি আর এডি সমান। আর এডিকে আমরা কি বলতে পারি, এই এডিকে আমরা কিভাবে বের করতে পারি, এই পুরাটা থেকে, এই পুরা এবি থেকে আমরা এই বিডি বিয়োগ করে দেবো, অর্থাৎ এইচ থেকে এক্স বিয়োগ করে দেবো। এই যে এডি মানে হচ্ছে এবি থেকে বিডি বিয়োগ করে দেবো, অর্থাৎ এইচ থেকে এক্স বিয়োগ করে দেবো। ওটাই আর কি আমি এতক্ষণ যেটা বুঝাইলাম যে সিডি মানে হচ্ছে এইচ মাইনাস এক্স, এই যে এটা এইচ মাইনাস এক্স কীভাবে হইলো সেটা আর কি বলা হয়েছে। আচ্ছা, এরপর আরেকটা কথা বলা হয়েছে যে এটা ভূমিতে এসে যে বিন্দুতে পড়ছে সেটা ভূমির গোড়া থেকে 18 মিটার দূরে, তার মানে বি থেকে সি এর দূরত্ব কত, 18 মিটার। তো এখানে সেটাই বলা হচ্ছে এই যে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, আর বিডিসি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এই যে দেখো বিডিসি, এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। তো এই যে দেখো বিডিসি কোণ 30 ডিগ্রি আর বিসি এর মান হচ্ছে 18 মিটার। শেষ। এখন আমরা এটা সমাধান করব। তো সমাধান করার ক্ষেত্রে কিছু টিপস তোমাকে ফলো করতে হবে। আমাদের টার্গেট কি, এটা মনে রাখতে হবে, আমাদের টার্গেট হচ্ছে এইচ এর মান বের করা। তো এইচ এর মান আমরা বের করব, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই অধ্যায়ের সবগুলো ম্যাথই সমকোণী ত্রিভুজ, এটা যাই হোক। তো এখানে দেখো এই যে বিডিসি, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর খসড়া কিছু মান আছে, যেমন এটা হচ্ছে এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে শুধু এক্স, এটা হচ্ছে 18। এখন এখানে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের দুইটা বাহু ধরতে হয়, হয় লম্ব ভূমি, না হয় লম্ব অতিভুজ, না হয় ভূমি লম্ব, না হয় ভূমি অতিভুজ, এরকম মান ধরে আমাদের করতে হবে। এখন আমরা কোনটাকে ধরব, আমরা এমন দুইটা মান ধরবো যেটার মধ্যে একটা মান অজানা থাকে। যদি এমন হয় এমন দুইটা মানকে ধরতেছি যেখানে দুইটা মানই অজানা, তাহলে কিন্তু ম্যাথটা শেষ করতে পারবো না। দেখো আমি কি বুঝাইলাম এখানে, আমি এখানে বুঝাইলাম যে তুমি যদি এই বাহু আর এই বাহু নিয়ে কাজ করো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। কেন? কারণ এই বাহুর মধ্যে এইচ এর মানও জানি না, এক্স এর মানও জানি না, এখানেও এক্স এর মান জানি না। তার মানে এক্স অজানা এবং এইচ অজানা, দুইটা রাশি অজানা। দুইটা রাশি অজানা হলে ঝামেলা। আমি বলছি একটা রাশি অজানা হইতে হবে। তাহলে কি আমি এখন কাকে কাকে ধরবো? তাহলে ভাই তাহলে আমি হচ্ছে এক কাজ করি, আমি এই দুইটা বাহুকে ধরি, এই যে এইচ মাইনাস এক্স আর 18কে ধরি, তাও কিন্তু ধরা খেয়ে যাবা। কেন? কারণ এখানে এইচও অজানা, এক্সও অজানা, দুইটা রাশি অজানা। আমি বলছি একটা অজানা হতে হবে। তাহলে এখন তার মানে হচ্ছে ভাই আমি হচ্ছে তাইলে 18 আর এক্স, এই যে এটা, এই দুটাকে নিয়ে কাজ করব। এই যে 18 আর এক্স, এই দুটো বাহু নিয়ে কাজ করবো, কারণ এই দুইটার মধ্যে একটা অজানা মাত্র, এক্স অজানা। তো একটা যখন অজানা হবে তখন তুমি তার মান বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তার মানে এই ত্রিভুজের মধ্যে আমরা এখন প্রথমে এই বাহুটা আর এই বাহুটা নিয়ে কাজ করব।
তো এখন আসো, এখানে যদি আমি তোমাকে একটু খেয়াল করে দেখাই যে সমকোণী ত্রিভুজ এটা ঠিক আছে, এটা 90 ডিগ্রি, কিন্তু এটা লম্বভূমি অতিভুজ কোথায়, কোনটাকে আমরা লম্বভূমি অতিভুজ বলবো, এটা আমাদের বুঝতে হবে। তুমি যদি একটু খেয়াল করো, এখানে আমাদের কোণটা কিন্তু এই যে উপরে 30 ডিগ্রি। মনে রাখবা কোণের সাপেক্ষে কিন্তু ভূমি আর লম্ব চেঞ্জ হয়। অতিভুজ সবসময় সেম, কারণ এটা সবসময় 90 ডিগ্রি থাকবে, এটার বিপরীত বাহু ডিসি, এটা অতিভুজ। কিন্তু লম্ব আর ভূমি কিন্তু চেঞ্জ হয়। যেটা কোণ, সূক্ষ্ম কোণ, যেটা যে কোণের সাপেক্ষে ম্যাথ করবা, সেই কোণের বিপরীত বাহুটা, এই কোণ বরাবর বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটা হয় লম্ব, আর বাকি যে বাহুটা থাকে সেটাকে বলবো আমরা ভূমি। আর অতিভুজ তো সবসময় ফিক্সড। তাহলে দেখো এটা কিন্তু লম্ব, এটা হচ্ছে ভূমি। তো যাই হোক, আমরা এখন কাজ করব কাকে নিয়ে, লম্ব এই 18কে নিয়ে আর ভূমি এক্সকে নিয়ে। লম্ব আর ভূমি নিয়ে ত্রিকোণমিতির সূত্র কি, ট্যান, কারণ আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখন আমাদের এখানে তো থিটা না, আমাদের এই থিটা মানে কি, থিটা মানে হচ্ছে এই বিডিসি কোণ, বিডিসি কোণ, এই যে কোণটা হচ্ছে আমাদের থিটা। তাহলে ট্যান বিডিসি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 18 আর ভূমি হচ্ছে এক্স, 18/x। তাহলে আমরা এখন সেটা দেখব। এই যে দেখো, আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, দেখো ট্যান বিডিসি সমান লম্ব বাই ভূমি, লম্ব কিন্তু এখানে বিসি কে দিছে, যে বিসি হচ্ছে লম্ব, আর বিডি, এই যে বিডি এটা হচ্ছে আমাদের ভূমি। এবার মান বসাই দিলাম আমরা এখানে। ট্যান বিডিসি কোণের মান দেওয়া ছিল, বিডিসি কোণ দেওয়া ছিল 30 ডিগ্রি, আর হচ্ছে বিসি এর মান হচ্ছে 18 আর বিডি এর মান হচ্ছে এক্স। এবার ট্যান 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3, আর 18/x এর জায়গায় 18/xই আছে। এবার যদি আমরা এখানে কোনাকুনি গুণ করি, এক্স আর 1 গুণ করলে হবে এক্স, আর 18 আর √3 গুণ দিলে হবে 18√3। 18 আর √3 গুণ দিলে কি হবে, 18√3। তাহলে এক্স এর মান দেখছো আমরা কিন্তু পেয়ে গেছি, একটা মান আমরা কিন্তু এখন পেয়ে গেছি। তাহলে আমাদের টার্গেট কিন্তু এক্স বের করা না ভাইয়া, আমাদের টার্গেট হচ্ছে এইচ বের করা, সম্পূর্ণ খুঁটি। এখন খুব সহজে আমরা এইচ বের করে ফেলতে পারবো। কিভাবে দেখো, খুব সহজে এইচ বের করা যাবে। এখন আমরা এইচ আছে এরকম একটা বাহু নিয়ে কাজ করব, এই ত্রিভুজের মধ্যে এইচ আছে এমন একটা বাহু নিয়ে কাজ করব। তো এইচ আছে কোথায় ভাই, এইচ তো এইখানে আছে, আমরা তাহলে এই বাহুটা নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে, যেহেতু ত্রিকোণমিতি নিয়ে আমাদের কাজ করতে হবে, দুইটা বাহু নিতে হবে। একটা বাহু এটা নিলাম, আরেকটা বাহু কোনটা নিব, তুমি আরেকটা বাহু এটাও নিতে পারো, এটাও নিতে পারো। আমি তুমি বলতে পারো ভাই এখানে তো দুইটা অজানা, না অজানা না, তুমি এক্স এর মান এখন জানো, এক্স এর মান কিন্তু আমাদের জানা, এক্স এর মান আমরা মাত্র বের করছি, এক্স এর মান আমরা জানি, আমাদের শুধু অজানা এখন এইচ। তো এখন তুমি এটার সাথে এটাও নিতে পারো, অথবা এটার সাথে এটাও নিতে পারো, যেভাবেই করো অ্যান্সার সেম আসবে। তো আমরা এখানে নিলাম কজ বিডিসি, এই যে বিডিসি মানে হচ্ছে বিডি আর সিডি, এই যে দেখো এই বিডি আর সিডি, আমরা অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা নিয়ে কাজ করতেছি। তুমি চাইলে বিসি নিয়েও কাজ করতে পারো, সমস্যা নেই, অর্থাৎ এই বাহু আর এই বাহু নিয়েও কাজ করতে পারো। এখন মেন কথা হচ্ছে, আমাদের এটা কিন্তু 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, একটু আগে বলছিলাম কেন লম্ব ভূমি। এখন আমরা কাজ করি, আর এটা তো অতিভুজ, আমরা এখন অতিভুজ আর ভূমি নিয়ে কাজ করব। অতিভুজ আর ভূমির সূত্র কি, কস, কস থিটার সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো সেই জন্য আমরা কস থিটা মানে হচ্ছে আমাদের এই বিডিসি, এই যে এই কোণটা, কস বিডিসি সমান অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে আমাদের বিডি, এই যে বিডি, আর অতিভুজ হচ্ছে আমাদের সিডি, এই যে বিডি বাই সিডি, আমরা এখানে লিখে ফেললাম বিডি বাই সিডি। ওকে ফাইন। এবার আমরা বিডিসি কোণের মান বসাই দিলাম, বিডিসি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, এই যে দেখো 30 ডিগ্রি, আর বিডি এর মান কত, এক্স, এই যে দেখো বিডি এটার মান হচ্ছে এক্স, আর এই সিডি এর মান কত, এইচ মাইনাস এক্স। আচ্ছা এইচ মাইনাস এখানে 18√3 একসাথে বসাই দিয়েছি, আমরা মনে করি এক্সে দিলাম, এইচ মাইনাস এক্স, এই সিডি এর মান কত, এইচ মাইনাস এক্স। এখন একটু আগে আমরা এক্স এর মান বের করছি 18√3, ভুলে গেছো নাকি, দেখাই, এই যে দেখো এক্স এর মান আমরা এখানে বের করছি কত, এক্স এর মান বের করছি 18√3। এখন তুমি এখানে এসে যদি কাজ করো, এক্স এর জায়গায় 18√3 বসাই দাও, এই যে দেখো এই যে এক্স এর জায়গায় 18√3, আর এই লাইনে এক্স লেখে, পরের লাইনে 18√3 লেখো, সমস্যা নাই। ওকে, তাহলে মান হয়ে গেল। আর এখানে cos 30 ডিগ্রির মান কত, √3/2 আমরা বসাই দিলাম। এবার আমরা কোনাকুনি গুণ করে ফেলবো, কোনাকুনি গুণ করলে √3-র সাথে এই দুইটা গুণ হবে, তাই না? তো √3-র সাথে যদি আমরা এটাকে গুণ করি, তাহলে √3-র সাথে h গুণ করলে হবে √3h, আর √3-র সাথে 18√3 গুণ দিলে কত হবে, 18√3 গুণ দিলে হবে 54, আর মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, তাহলে √3-র সাথে h গুণ দিলে হবে √3h, √3-র সাথে 18√3 গুণ দিলে হবে 54। আর ডান পক্ষে দেখো এটার সাথে এটা গুণ দিব, 18√3-র সাথে 2 গুণ দিলে হবে 16√3। ওকে, এবার আমরা সমাধান করলে h এর মান পেয়ে যাব। কিভাবে দেখো, এখন এই -54 এটাকে ডান পাশে পাঠালে এটা কি হয়ে যাবে, +54 হয়ে যাবে। আর এখানে √3 গুণ আকারে আছে, √3 কে ওই পাশে পাঠালে এই পাশে শুধু h থাকবে, আর √3 ভাগ হয়ে যাবে।
এবার এটা তুমি ক্যালকুলেটারে সমাধান করে ফেলো, দেখবে অ্যান্সার আসতেছে 67.18 মিটার। এবার তুমি লাস্টে লিখে দিবা অতএব সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 67.18 মিটার প্রায়। শেষ। খুবই সহজ এবং একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল ছিল। এই খুঁটি গাছ ভাঙার ম্যাথ বা খুঁটি ভাঙার ম্যাথ, এই ম্যাথ ভাঙার ম্যাথগুলো কিন্তু খুব বেশি আসে। তো তোমাদেরকে আমি শুধু প্রশ্নটা সলভ করাই নাই, পাশাপাশি আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কিভাবে সমাধান করবে, একটা চলক থাকতে অজানা মান থাকতে হবে, তারপরে কখন কোন মান ধরতে হবে। সো এরপর থেকে খুঁটির ম্যাথ তুমি সমাধান করতে গেলে এই নিয়মগুলো মনে রাখলে তোমার কাছে সমাধান করা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর আমাদের ইজি ম্যাথ বই নিয়ে আশা করি তোমরা সবাই উপকৃত হচ্ছ। আর তোমাদের পরিচিত যারা আছে তাদের কাছে একটু শেয়ার করে দিবা, যেন তারাও এই বই সংগ্রহ করে উপকৃত হতে পারে, যদি তুমি উপকৃত হয়ে থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।